হ্যালো হ্যালো হ্যালো। পৃথিবীটা এক অদ্ভুত জায়গা, অনেক রহস্যময় ঘটনা এখানে ঘটে। আমরা বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে তা বিচার করতে চেষ্টা করি, কখনো পারি, কখনো বা পারি না। মাঝে মাঝে আমাদের থমকে দাঁড়িয়ে যেতে হয়। বুদ্ধির অতীত রহস্যময়তা আমাদের অভিভূত করে। যেমন ধরা যাক আজকের ব্যাপারটা। ঢাকা শহরে একটা বাড়ি, এই মুহূর্তে এই বাড়িতে মঞ্জু একা। সে এখন বিশ্রাম নিচ্ছে, ঘরের কাজকর্ম শেষ করেছে, তার হাতে একটা গল্পের বই। সে ঘুমোতে চেষ্টা করছে, কিন্তু ঘুমোতে সে পারবে না, কারণ কিছুক্ষণের মধ্যেই তার কাছে একটা টেলিফোন আসবে। টেলিফোন তো আসেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই টেলিফোন করে, মাঝে মাঝে উটকো লোকও টেলিফোন করে। কিন্তু এই মুহূর্তে যে টেলিফোনটি আসবে সেটি একটি অন্য রকম টেলিফোন, বিশেষ ধরনের টেলিফোন, অন্য ভুবনের টেলিফোন। যে যুবকটি এখন টেলিফোন করবে সে মৃত। 4 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। মঞ্জু এখন কিছুক্ষণের মধ্যেই কথা বলবে একজন মৃত যুবকের সঙ্গে। হ্যালো হ্যালো, কে কথা বলছেন? আমি। কে কে আপনি? মঞ্জু, আমাকে চিনতে পারছো না? কে? তুমি কেমন আছো? তুমি এত ভয় পাচ্ছ কেন? আপনি কে? তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো? পারছি। তাহলে কথা বলো, এরকম করছো কেন? আমার কাছে? জি। আপনি আমাকে চেনেন? জি না। আমাকে চেনেন না, অথচ আমার কাছে এসছেন? আপনি মিসির আলী সাহেব না? আসুন, ভেতরে আসুন। আপনার সঙ্গে কি ঘড়ি আছে? জি আছে। দেখুন তো কটা বাজে। 2:25। 2:25 কেউ কি কার বাড়িতে আসে? নাকি আসা উচিত? বসুন, এখানে বসুন।
আমি না হয় স্যার অন্য এক সময় আসবো। খুব ভালো কথা, অন্য সময় আসবে। দুপুরবেলা কেউ এলে আমি খুব বিরক্ত হই। আই এম সরি। মধ্য দুপুর এবং মধ্যরাত, এই দুটো সময় ব্যক্তিগত সময়। এই সময় মানুষকে একা থাকতে দিতে হয়। স্যার, সিদ্দিক সাহেব বলছিলেন দুপুর ছাড়া অন্য কোনো সময় আপনাকে বাসায় পাওয়া যায় না, তাই সিদ্দিক সাহেবকে আমার সঙ্গে কাজ করেন, আমার খুব বন্ধু মানুষ, ওনার কাছ থেকে আপনার কথা শুনলাম। কি শুনলেন? শুনলেন আমি একজন পাগলের ডাক্তার। পাগল ছাড়াই মহা যন্ত্রণা হয়েছে। পাগলের ডাক্তার হিসাবে আমার খ্যাতি ছড়িয়ে পড়েছে, অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। হ্যাঁ, প্যারাসাইকোলজি প্যারাসাইকোলজি আমার পছন্দের সাবজেক্ট। দু একটা কথাটা বলতে পারি, কিন্তু আমার খ্যাতি ছড়িয়ে পড়লো পাগলের ডাক্তার হিসেবে। আপনি আপনি নিজেও যদি তাই মনে করেন, বিদায়। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যেতে বলছি। স্যার, আমি আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছিলাম। আমার স্ত্রীর একটা সমস্যা। আপনার স্ত্রী পাগল হয়ে গেছেন? জি না। তাহলে সমস্যা? পুরোটা না শুনলে আপনি বুঝবেন না স্যার। আমার নাম মিজান, আমি ছোটখাটো কিছু ব্যবসা ট্যাবসা করি। 2 বছর আগে শ্রাবণ মাসের 13 তারিখে বিয়ে করেছি। আর মিজান সাহেব, জি। আমি কি আপনার কাছ থেকে এসব শুনতে চেয়েছি? জি না। তাহলে হড়বড় করে এত কথা বলছেন কেন? আমার তো মনে হচ্ছে আপনি নিজেও একটা পাগল। স্যার, আমি বুঝতে পারছি আপনি আমার উপর খুব রাগ করছেন, বিরক্ত হচ্ছেন। তবু স্যার, আপনাকে আমার কথা শুনতেই হবে। আমি খুব অল্প কথায় বলবো। স্যার, আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে বলে আমার ধারণা। 3 মাস আগে আমার স্ত্রী একটা টেলিফোন পায়, তারপর থেকেই সে বদলে যেতে থাকে। একটা টেলিফোন কলে আপনার স্ত্রী বদলে গেলেন? জি, টেলিফোনটা করে একজন মৃত মানুষ। তার প্রথম টেলিফোনেই আমার স্ত্রী অন্যরকম হয়ে যায়। এখন সে প্রায় টেলিফোন করছে। বাড়ির লোক? বাড়িতে আমার স্ত্রী ছাড়া আর কেউ নেই স্যার। কাজের লোক? হ্যাঁ, আমার স্ত্রী কাজের লোক রাখতে চান না। একটা মৃত ব্যক্তি প্রায় আপনার স্ত্রীকে টেলিফোন করেন? জি। এবং আপনি তা বিশ্বাস করেন? ঠিক বিশ্বাস করছি না, তবু স্যার অনেক বিখ্যাত ব্যক্তিরাই তো এসব বিশ্বাস করেন, যেমন শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ। শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ভূত বিশ্বাস করতেন, তাই আমাকে বিশ্বাস করতে হবে? তা না। দেখুন মিজান সাহেব, মৃত ব্যক্তি যদি কথা বলতে পারতো তাহলে সরাসরি বলতো, ওই টেলিফোন যন্ত্রটা সাহায্য নিত না। আর তাছাড়া পরকালে টেলিফোন এক্সচেঞ্জ নেই বলেই আমার ধারণা। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনার স্ত্রীকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু শুধু আমার কাছে এসছেন। স্যার, আমি খুব আশা নিয়ে এসেছিলাম। আশা নিয়ে এসছেন, নিরাশা নিয়ে চলে যান। আসুন, দয়া করে দ্বিতীয়বার আসবেন না। আচ্ছা, তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিদ্দিক সাহেব বলছিলেন আপনি খুব কাইন্ড হার্টেড মানুষ, আপনার হৃদয় খুবই নরম। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার বন্ধু সিদ্দিক সাহেব আপনাকে খুবই ভুল কথা বলেছেন। বাজে ঝামেলা আমি একবার পর্যন্ত করি না। শোন,
এদিকে আসুন। আপনার স্ত্রীর বয়স কত? 23। আপনার বয়স কত? 43। এই বুড়ো বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলেন কেন? স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল না থাকলে হিস্টোরিয়া জাতীয় এইসব সমস্যা হয়। নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো করুন। আমাদের সম্পর্ক ভালোই আছে, তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর শুনুন, মানুষের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করবেন। আপনার ব্যাগ ফেলে যাচ্ছেন। মঞ্জু, আজ সিদ্দিক একটা মজার কাণ্ড করেছে, বুঝলে? চিনেছ মালিবাগের সিদ্দিক? কোকড়ানো চুল, একটা চকচকে একটা লাল শার্ট গায়ে দিয়েছে, চুলে কলম। আমি বুঝলাম কোনো একটা রহস্য আছে। আমি বললাম, দোস্ত ব্যাপারটা কি? মঞ্জু, হ্যাঁ মঞ্জু, বলো। বলবো আবার কি? আমি কি বলছি না বলছি তা তো তুমি শুনছই না। শুনছি তো। আমার তো মনে হয় না। বলো তো আমি কি বলছিলাম। দেখো, আগ্রহ করে কেউ যখন একটা গল্প বলে তখন গল্পটা শুনতে হয়, ভালো না লাগলেও শুনতে হয়। এটা হচ্ছে সাধারণ একটা ভদ্রতা। দেখি এক গ্লাস পানি দাও। তুমি যা যা বলো আমি খুব আগ্রহ করে শুনি। তুমি বলছিলে সিদ্দিকের কথা, তোমার বন্ধু মালিবাগের সিদ্দিক, যার কোঁকড়ানো চুল, আজ সে একটা চকচকে লাল রঙের শার্ট গায়ে দিয়ে এসছে, চুলে কলম। তোমার মনে হলো কোনো একটা রহস্য আছে। তুমি বলে, দোস্ত ব্যাপারটা কি? মঞ্জু, কিছু মনে করো না, আমি খুব লজ্জিত। না, এখানে তোমার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। আসলে আমি এমন করছিলাম যাতে তোমার মনে হচ্ছিল আমি কিছু শুনছি না। আই এম সরি। সব কিছু কিরকম এলোমেলো হয়ে গেল না? আজও কি টেলিফোন এসেছিল? কখন? দুপুরে। তোমাকে বলেছিলাম না আমি যখন বাসায় থাকবো না তখন টেলিফোনের কানেকশন খুলে রাখতে? খুলে রাখোনি কেন? এখন থেকে টেলিফোনের আর কোনো কানেকশন থাকবে না। দরকার নেই আমার টেলিফোনে। মঞ্জু, আমাকে এক কাপ চা দাও।
তোমাকে আমি একটা জিনিস দিতে চাই মঞ্জু। কেন? একটা উপহার। কেন আপনি এরকম করছেন? কেন? মঞ্জু, 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 মঞ্জু। কে? স্যার আমি আবার বিরক্ত করতে এসছেন? স্যার ওই দিনের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আপনাকে যা যা করতে বলেছেন করেছেন? আপনার স্ত্রীকে ডাক্তার দেখিয়েছেন? জি না কেন জানতে পারি? স্যার, আমার মনে হচ্ছে এখানে ডাক্তারে কিছু করেন নাই। নির্বোধের সাথে কথা বলাও এক ধরনের যন্ত্রণা। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার স্ত্রীর রোগ এখন প্রাথমিক পর্যায়ে। টেলিফোন বাজছে, তিনি টেলিফোনের শব্দ শুনছেন। এটা এটা হচ্ছে হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন। আসলে কিন্তু টেলিফোনের শব্দ হচ্ছে না, কিন্তু তিনি শুনছেন, কারণ সমস্ত জিনিসটা কল্পনা। কল্পনা? অবশ্যই কল্পনা। কল্পনা না হলে আপনিও টেলিফোনের আওয়াজ শুনতে পেতেন। টেলিফোন যখন আসে, নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনার সামনে আসে না। হ্যাঁ, যদিও আসে তখন আপনি ঘুমছেন। কে ঠিক না? জি ঠিক। মিজান সাহেব, এই রোগ আর বাড়বে। তখন কি হবে? তখন টেলিফোনের তার খুলে রেখে দিলেও টেলিফোন বাজবে, এবং আপনার স্ত্রী সে শব্দ শুনবেন, কারণ সমস্ত ঘটনাটা ঘটছে তার মাথার মধ্যে। স্যার আমি একটু বসবো? না, আপনি বসবেন না, আপনি চলে যাবেন। আমি একটা আর্টিকেল পড়ছি, জটিল আর্টিকেল, আমি একটা মন দিয়ে পড়তে চাই। স্যার আমি আপনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করব, এরকম ঘটছে কেন? এরকম ঘটছে কেন সেটা জানতে হলে আপনার স্ত্রীর সাথে আমার কথা বলতে হবে। আমার কোনো অতীন্দ্রিয় ক্ষমতা নেই, আকাশ থেকে আমি কোনো তথ্য পাই না। আমি শুধু অনুমান করতে পারি। অনুমানটা কি স্যার আপনি বলবেন? আমার ধারণা আপনার স্ত্রী টেলিফোনের শব্দ শুনতে চান, গভীরভাবে শুনতে চান। ওই ছেলেটার সাথে কথা বলার জন্য তিনি একটা তীব্র বাসনা লালন করছেন, সেই জন্য এসব ঘটনা ঘটছে। কিন্তু ও কেন কথা বলতে চাইবে? হয়তো আপনার স্ত্রীর সাথে ওই ছেলেটির একসময় গভীর প্রণয় ছিল। এসব আপনি কি বলছেন? আমার ধারণা ওই ছেলেটিকে নিয়ে আপনার স্ত্রী একসময় অনেক স্বপ্ন দেখেছেন, কিন্তু কিন্তু ছেলেটার মৃত্যুর কারণে সমস্ত স্বপ্নের অবসান ঘটে। সেই হারানো স্বপ্নগুলো তিনি আবার দেখতে চান, সেই জন্য এসব ঘটছে। এক ধরনের উইশ ফুলফিলমেন্ট। না জেনে শুনে এই জাতীয় কথা বলা খুবই অন্যায়। আমি শুধু অনুমান করলাম, আমার অনুমান মিথ্যা হতে পারে। হ্যাঁ মিথ্যে। কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনি রাগ করছেন কেন? রাগ করছি কারণ আপনি হুট করে বলে দিলেন মঞ্জুর সঙ্গে ওর গভীর প্রণয় ছিল। গভীর প্রণয় থাকলে আমি জানবো না? আপনি জানেন ও কিরকম মেয়ে? না, জানি না। ও একটি অসাধারণ মেয়ে, ওর মধ্যে গোপন বলে কিছু নেই। আপনি হাসছেন কেন?
মেয়েটি ভাগ্যবতী, আপনার মতো অসাধারণ একটা স্বামী পেয়েছে। আমি মেয়েটাকে সারিয়ে তুলবো, আপনি ঠান্ডায় বসুন। আপনাকে কিছুই করতে হবে না। আপনার ব্যাগ ফেলে যাচ্ছেন? আপনি কি সবসময় ইচ্ছা করে এরকম ব্যাগ ফেলে যান? কেন ইচ্ছে করে ফেলে যাবো কেন? আমার মনে হচ্ছে আপনার এই ব্যাগের মধ্যে মূল্যবান কিছু নেই, থাকলে আপনি সবসময় এরকম ফেলে যেতেন না। মনে হচ্ছে আমার অনুমান মিথ্যা। হ্যাঁ মিথ্যা, আমার স্ত্রী সম্পর্কেও আপনার অনুমান মিথ্যা। ওই ছেলেটির সঙ্গে ওর সামান্য পরিচয় ছিল, কারণ ছেলেটি ওদের দুঃসম্পর্কে আত্মীয়। ওর সাথেই মঞ্জুর বিয়ে সব ঠিকঠাক হয়। আরো কিছু বলবেন? গায়ে হলুদের দিন ছেলেটি মারা যায় একটা রোড অ্যাক্সিডেন্টে। যে মেয়ের গায়ে হলুদে এত বড় দুর্ঘটনা ঘটে, তার জন্য স্বামী জোগাড় করা খুবই কষ্টকর। আর এই কারণেই আমার মতো একজন বুড়ো লোকের সঙ্গে তারা মেয়ের বিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। আমরা সুখী, খুবই সুখী। যদি বিশ্বাস না হয় আমাদের বাড়িতে এসে দেখে যাবেন আমাদের সংসার। মঞ্জু, ভাবছিলাম কি জানো, ভাবছিলাম তোমার ব্যাপারটা নিয়ে একজন ডাক্তারের সঙ্গে আলাপ করলে কেমন হয়। মানে একজন সাইকিয়াট্রিস্ট আর কি। সাইকিয়াট্রিস্ট কি করবে? মানুষের মন নিয়ে ওদের কারবার। ওরা অনেক কিছু জানে যা আমরা জানি না। তোমার অসুখটা আসলে কিন্তু মনে। তোমার তাই মনে হয়? হ্যাঁ, তুমি যখন একা থাকো তখন টেলিফোনের শব্দ শোনো, অন্য কেউ শোনে না। ধরো যদি এমন হতো টেলিফোনের রিং হচ্ছে, তুমিও শব্দ শুনছো, আমিও শুনছি, তাহলে একটা কথা ছিল, তাই না? এটা কি তুমি নিজে ভেবে ভেবে বললে না অন্য কেউ বলে দিয়েছে? আমার এত বুদ্ধি নেই মঞ্জু। একজন সাইকিয়াট্রিস্ট বলেছেন, খুবই বিখ্যাত ব্যক্তি, মিসির আলী, প্যারাসাইকোলজির অধ্যাপক। লোকটা একটু পাগলা আছে, তবে মনে হয় লোক খারাপ না। ওকে একবার বাসায় আনবো মঞ্জু? তোমার ইচ্ছে হলে আনো। কিছু কিছু জিনিস লোকটা ভালোই ধরেছে, আবার কিছু জিনিস ধরতেই পারিনি। যেমন তোমার সম্পর্কে কি বলছিল জানো? বলছিল ওই ছেলেটির সঙ্গে তোমার নাকি গভীর প্রণয় ছিল। শুনে খুব রাগ হলো, অবশ্য রাগটা কন্ট্রোল করে ফেললাম। উনি ভুল বলেননি। আমি জানি হয়তো তুমি আমার কথা শুনে রাগ হবে, কিন্তু আমি মিথ্যে বলবো না। কি প্রচন্ড আবেগিনা ছিল ওর জন্য আমার। সময় কাটতো ঘোরের মধ্যে, ওর সাথে দেখা করবার জন্য
আমি ছটফট ছটফট করতাম, আর যখন দেখা হতো থরথর করে সমস্ত শরীর কাঁপতো। অথচ মজার কথা কি জানো, দেখা হবার পর আমাদের দুজনের খুব বেশি একটা কথা হতো না। ও ভীষণ লাজুক ছিল, শুধু কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করতো, মঞ্জু তুমি ভালো আছো তো? বলতো আর হাসতো। বেশি ভালো কথা বলতে পারতো না, কিন্তু কি চমৎকার চিঠি লিখত। ওর লেখা 433টা চিঠি আছে আমার কাছে। 433? তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পর ভেবেছিলাম চিঠিগুলো ফেলে দেব, ফেলতে পারিনি। কেন জানো, চিঠিগুলোতে ওর কথা খুব একটা থাকতো না। দু একটা লাইন, তারপর একটা কবিতা। ওর প্রিয় কবিতাগুলো ওর চিঠিতে লিখে লিখে আমাকে পাঠাতো। ওগুলোই নাকি ওর চিঠি। ওই চিঠিগুলোর মধ্যে 433টা কবিতা আছে, ওর প্রিয় কবিতা। ওগুলো কি করে ফেলি বলো তো? পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে, পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে, পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে, আকাশে ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে। তুমি ছুটে এলে কেন? এটা তোমার টেলিফোন। আমি শব্দ শুনছি। এটা তোমার টেলিফোন। হ্যালো, কে বলছেন? দয়া করে মঞ্জুকে একটু দেবেন। আপনি কে? আমাকে আপনি চিনবেন না। আপনি কি দয়া করে মঞ্জুকে একটু দেবেন? হ্যালো, মঞ্জু, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? মঞ্জু, তুমি কেমন কেমন কেমন? মঞ্জু, তুমি কেমন 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 কেমন? মঞ্জু, তুমি কেমন 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 কেমন? মঞ্জু,
আপনি যে বললেন মঞ্জু কল্পনার শব্দ শুনছে, অডিটারি হ্যালুসিনেশন, এটা যে কত বড় ভুল কথা সেটা কাল বুঝলাম। টেলিফোন বাজলো, আমি শুনলাম, কথা বললো, তাও শুনলাম। এর ব্যাখ্যা কি? বলুন, এর ব্যাখ্যা কি? আপনি তো সব জানতা মানুষ, সব রহস্যের ব্যাখ্যা আছে আপনার কাছে। না মিজান সাহেব, সব রহস্যের ব্যাখ্যা আমার কাছে নেই। নেই? জি না, নেই। রবীন্দ্রনাথের কবিতার কয়েকটি লাইন শুনুন। চিরকাল এই সব রহস্য আছে নীরব, রুদ্ধ ওষ্ঠাধর, জন্মান্তের নবপ্রাতে সে হয়তো আপনাতে পেয়েছ উত্তর। রবীন্দ্রনাথ কবি মানুষ, তার কাছে কোনো ব্যাখ্যা না থাকতে পারে, কিন্তু আপনি তো কবি না, এইসব নিয়ে গবেষণা করেন, আপনার কাছে কেন ব্যাখ্যা থাকবে না? চা ঠান্ডা হচ্ছে? হোক ঠান্ডা। মঞ্জু টেলিফোন পায়, টেলিফোনে কথা শুনতে পায়, সেটা ভিন্ন কথা। তার একটা ব্যক্তিগত ব্যাপার আছে, কিন্তু আমার তো নেই, আমি কেন শুনবো? মিজান সাহেব, আপনার বেলায় যা ঘটছে সেটা হচ্ছে ইনডিউসড হ্যালুসিনেশন, অর্থাৎ আপনার বাড়ির পরিবেশ, আপনার স্ত্রীর মানসিক অবস্থা, এই সব কিছু আপনার উপর একটা সাংঘাতিক প্রভাব ফেলছে। এবং যেহেতু আপনি আপনার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন এবং সেই জন্যেই আপনার স্ত্রী যেসব হ্যালুসিনেশনে ভুগছেন, ঠিক সেই হ্যালুসিনেশনগুলোর শিকার আপনি হয়েছেন। একটা ব্যাখ্যা দাঁড় করে দিলেন। হ্যাঁ, দিলাম, এবং আমার ধারণা ব্যাখ্যাটা দুর্বল ব্যাখ্যা না, সিম্প্যাথেটিক রিয়াকশন যাকে বলে। সিম্প্যাথেটিক রিয়াকশন? হ্যাঁ, সিম্প্যাথেটিক রিয়াকশন। ধরুন ধরুন আপনার ঘরে কয়েকটা বোমা আছে, বোমা ধরুন, একটা বোমা যদি ফেটে যায় সেই মুহূর্তে সবগুলো বোমা ফেটে যাবে। এটা হলো সিম্প্যাথেটিক রিয়াকশন। দাঁড়ান, আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। থাক, আপনাকে আর ভালো করে কিছু বোঝাতে হবে না। এত ছটফট করছেন কেন? ঠান্ডা হয়ে বসুন। ঠিক আছে, গরম চা নিয়ে দিচ্ছি। একদিন খুঁজেছিল যারে বকের পাখার ভিড়ে, বাদলে গোধূলি আঁধারে, মালতী লতার বনে কদমের তলে, নিঝুম ঘুমের খাটে কেয়া ফুল শেফালির দলে, যাহারে খুঁজিয়াছিল মাঠে মাঠে শরতের ভোরে, হেমন্তের হিম ঘাসে। হ্যালো হ্যালো, কি ব্যাপার বলতো? প্রায় 15 মিনিট ধরে বেল টিপছি, কোনো সাড়া নেই।
আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। ঘুমোচ্ছিলে নাকি? আসতে দেরি হয়ে গেল। মিসির আলী সাহেবের কাছে গেছিলাম, কথা কথা সন্ধ্যা হয়ে গেল, তারপর শুরু হলো বৃষ্টি। ভাত দিয়ে দেবো? হ্যাঁ দাও, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আর শোনো, মিসির আলী সাহেব কাল আসবেন। কখন? টাইম দেন নেই, আর তাছাড়া টাইম দিলেও উনি টাইম মেনটেন করবেন না, মাথা খারাপ লোক। দাও ভাত দাও। একদিন খুঁজেছিনু যারে বকের পাখার ভিড়ে, বাদলের গধূলি আঁধারে, মালতী লতার বনে, কদমের তলে, নিঝুম ঘুমের ঘাটে, খেয়া ফুল শেফালির তলে। কি ব্যাপার, শোবে টেবে না? হ্যাঁ শোবো। চলো চলো। শোনো। বলো। না, আমার দিকে তাকাও। তুমি কোনো ফুলের গন্ধ পাচ্ছ না? ফুলের গন্ধ? হ্যাঁ, ফুলের গন্ধ, খুব মিষ্টি, খুব সুন্দর একটা ফুলের গন্ধ পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি। জানো জানো, তুমি যখন বাড়িতে থাকো না, তখন আমি এই গন্ধটা পাই, আর তখন আমি আরেকটা জিনিস বুঝতে পারি। কি জিনিস? ও এসে তখন ঠিক ওই জানলাটার পাশে দাঁড়ায়। কি কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আমরা দুজনে ফুলের গন্ধ পাচ্ছি, এর মানে হচ্ছে এখনো ওই জানলাটার পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে দেখছে।
কি? কে আপনি? আমার নাম মিসির আলী। ও, কিন্তু উনি তো এখন বাড়িতে নেই। আমি মিজান সাহেবের কাছে আসিনি, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। ওপরে আসবো? আসুন। শুরুতেই তুমি করে বললাম, কিছু মনে করনি তো? না, দীর্ঘদিন মাস্টারি করলেই হয়, পৃথিবীর সবাইকে ছাত্র মনে হয়, সবাইকে তুমি করে বলতে ইচ্ছে করে। বকা দিতে ইচ্ছে করে না? হ্যাঁ, তাও করে। আপনি কি আমাকে বকা দিতে এসেছেন? না, বকা আজ দেবো না, আজ গল্প টল্প করবো, তারপর চা খেয়ে চলে যাবো। চা কি এখন আনবো? না, খানিক পরে এলে হবে। এসো, বসো, একটু গল্প করা যাক। আমার বলার মতো তেমন কোনো গল্প নেই, আপনার যদি থাকে বলুন, আমি শুনবো। শোনো মঞ্জু, আমি তোমাকে সাহায্য করতে চাই, এবং আমার ধারণা এই সাহায্যটা তোমার খুব প্রয়োজন। আপনার ধারণাটা খুব ভুল, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তুমি তোমার স্বামীকে ভালোবাসো না? বাসি। তুমি কি চাও না যে তোমাদের একটা খুব সুখী সুন্দর জীবন হোক? চাই। তাহলে তাহলে তুমি আমাকে সাহায্য করো, যাতে আমি তোমার সমস্যাটা বুঝতে পারি। বলুন, আমাকে কি করতে হবে? আমি যা যা বলবো তুমি ঠিক ঠিক জবাব দেবে। দেব। মঞ্জু, তোমার শৈশবের খুব আনন্দের কোন একটা স্মৃতির কথা আমাকে বলো। আমার জীবনে তেমন কোনো আনন্দের স্মৃতি যদি নেই। তা তো হতে পারে না, তা তো হতে পারে না। অতি দুঃখী যে মানুষ এই পৃথিবীতে, তারও তো অসংখ্য আনন্দময় স্মৃতি আছে। তোমারও আছে। তার মধ্যে থেকে খুব আনন্দের একটা স্মৃতির কথা তুমি আমাকে বলো। আমার বাবাকে আমি দেখিনি, আমার মনে পড়ে না। উনি মারা গেছেন আমার বয়স যখন 2। মার কথা আমার সামান্য মনে আছে। মা আমার মারা যান 7 বছর বয়সে। আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঞ্জু, আমি তোমার কাছ থেকে খুব আনন্দের একটা স্মৃতি শুনতে চাচ্ছি। সেটাই তো বলছি, এত অধৈর্য হচ্ছেন কেন? আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শেষের দিকে এমন অবস্থা হয়েছিল যে বিছানা ছেড়ে উঠতে পারতেন না। তবু একদিন জ্যোৎস্না রাতে মা বললেন আমাকে কোলে নিয়ে উনি বাগানে হাঁটবেন। সবাই বললেন অসম্ভব, কিন্তু জানেন আমার মা কারো কথা শুনলেন না। আমাকে কোলে করে বাগানে গেলেন। কি চমৎকার জ্যোৎস্না ছিল সেদিন। মা আমার কানে কানে বললেন তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমি নিয়ে নিলাম মা। আজ থেকে তোর জীবন হবে আনন্দময়। মঞ্জু, তোমার
আনন্দের স্মৃতির কথা শুনে আমার চোখে পানি এসে গেল। এখন আমার জীবনের সবচাইতে দুঃখের স্মৃতিটার কথা আপনি শুনবেন না? না, থাক। থাকবে কেন? আনন্দেরটা শুনলেন, দুঃখেরটা থাকবে কেন? আমার পরম সৌভাগ্য যে ওরকম একটা অসাধারণ ছেলের সাথে আমার সম্পর্ক হয়েছিল। আমাদের বিয়েতে সবাই খুব আগ্রহ করে রাজি হয়েছিলেন। আমার গায়ে হলুদের দিন আমার বান্ধবীরা আমাকে ঘিরে আছে। আমরা জানি নামাজ পড়ে যে সাইডে কিন্তু আছে দেখে একটু মাঝে মাঝে ভাবি আসছে ভাবি ভাবিকে দেখলে কি দুই ভাবিকে যা সুন্দর লাগছে না বেশি তাতে নিত আমি শোনা ভাবি দেখে দেখে কি সুন্দর লাগছে ওটাকে আজকে আমি দেখে লাগছে তাই দেখে ওই কি সারা কি করে দাও হেয়ার স্প্রে দিয়ে যায় আমি চুল চুল বেঁধে দাও তারপর ওই ছেলেটিকে তুমি স্বপ্নে দেখতে? না, কোনদিন না? না। সেই সেই ছেলেটির কথা তুমি নিশ্চয়ই ভাবো। ভাবি, ভাবা ঠিক নয় যেন যখন একা একা থাকি ভাবি। সেই ছেলেটি তোমাকে প্রথম কবে টেলিফোন করলো? আমার বিয়ের 2 বছর পরে 11 এপ্রিল বিকেল 3টায়। সে কি চায় বলো, সে কি চায়? সে আমার সঙ্গে দেখা করতে চায়, আমাকে একটা উপহার দিতে চায়। তুমি তাকে দেখতে চাও না? না কেন? আমার ভয় করে। ভয়? কিসের ভয়? তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আসবে, এতে ভয়ের কি আছে? তুমি তাকে আসতে বলবে। আসতে বলবো? হ্যাঁ, আসতে বলবে। একটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে তাকে আসতে বলবে। স্যার আসবো? আসুন, কিন্তু বেশিক্ষণ বসবেন না। চা খাবেন? জি না। গুড, খেলে আমার পানি জমাতে হতো। কিছু বলবেন? জি বলবো। বলুন। স্যার, এটা কি ভালো হলো? কোন কাজটা? মঞ্জুকে যা বলে এসেছেন তা? দুজনের দেখা হওয়ার ব্যাপারটা? জি। ভালো হলো কি মন্দ হলো আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। বিজ্ঞানে ধরাবাঁধা সূত্র আছে, সাইকোলজিতে তা নেই। সাইকোলজির সূত্র এক এক মানুষের জন্য এক রকম। সুতরাং আমার অনুমান, আমার পরিকল্পনা ভুল হতে পারে। যদি ভুল হয় তখন কি হবে? আমার খুবই ভয় লাগছে। আমি কাকে নিয়ে খেলছি জানেন? আমি খেলছি
মানুষের মস্তিষ্ককে নিয়ে, এবং মানুষের মস্তিষ্কের মতো জটিল দ্বিতীয় কোনো বস্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে বলে আমার ধারণা নেই। এই জটিল খেলার মধ্যে একটা সাংঘাতিক আনন্দ আছে। কিন্তু কিন্তু আপনার জন্য যা আনন্দের আমার জন্য তা নাও হতে পারে। মঞ্জুর সঙ্গে ওর কথা হয়েছে? হ্যাঁ, কবে আসবে সে? 25শে শ্রাবণ রাত ঠিক 12টায়। আমি তোমার সামনে সাজগোজ করছি দেখে কি তোমার রাগ হচ্ছে? না, ও বলেছে বিয়ের সাথে সেজে থাকতে। বললে তাই করো। মঞ্জু, তোমার কি ভয় করছে না? না না, মানে এখন করছে না, হয়তো তুমি চলে গেলে আমি যখন একা হয়ে যাব তখন হয়তো ভয় করতেও পারে। আচ্ছা, তোমার কি ধারণা ও সত্যি সত্যি আসবে? মিসির আলী বলেছেন কেউ আসবে না। মিসির আলী কিছুই জানে না, আমি জানি ও আসবে। আমি চলে যাচ্ছি, 12টা বাজারও অনেকক্ষণ পরে আসবো। মানে এতক্ষণ কোথায় থাকবে? রাস্তায় হাঁটাহাঁটি করবো। একা একা? না, মিসির আলী সাহেব আসবেন। একটা কথা, মিসির আলী সাহেব বলেছেন ঘরের বাতি যেন নেভানো না হয়, বাতি যেন জ্বালানো থাকে। ঠিক আছে, ঘরের বাতি নেভাবো না।
কি আশ্চর্য! কটা বাজে দেখুন তো। 12:10 চলুন যাওয়া যাক। আসুন। কেউ আসেনি? ঠিক আছে, তুমি বিশ্রাম করো। কাল সকাল করা হবে। হ্যাঁ, মঞ্জু, এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরো ব্যাপারটাই এক ধরনের ভ্রান্তি। পারছি। আমি তো তোমাকে ঠিক বোঝাতে পারলাম না। ভোরবেলা মিসিএল সাহেব আসবেন, তোমাকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিয়ে যাবেন। হয়। এসেছিল। এর কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? হ্যাঁ আছে। কি ব্যাখ্যা? ওয়েডিং রিং, ছেলেদের আংটি, মেয়েরা দেয় ছেলেদের। আমার ধারণা আংটিটি আসলে মঞ্জুর, ছেলেটিকে দেওয়ার জন্য রাখা হয়েছিল, দেয়া হয়নি। মঞ্জু নিজে হয়তো বের করে রেখেছিল, যদিও সে নিজে তা জানে না। সমস্ত কাজটা সে করেছে একটা ঘরের মধ্যে, সুন্নবলিজম যাকে বলে। খোঁজ নিলে হয়তো জানা যাবে আংটিটা মঞ্জুর কাছে ছিল। আর ফুল
ফুলও কি মঞ্জু আগেই জোগাড় করে রেখেছে? হ্যাঁ, মিজান সাহেব, একটা ব্যাপার কি জানেন, ঢাকা শহরে কদম গাছ খুবই কম, আর মঞ্জুর মতো মেয়ের পক্ষে এই ফুল জোগাড় করা সহজ ব্যাপার নয়। আসলে আসলে পৃথিবীতে অনেক রকম রহস্য আছে, সব রহস্য সবসময় আমরা ভেদ করতে পারি না। তুমি চেষ্টা তো করি। নে, ফলটা নে, 4 ফুল তাকে দিই। বাদল দিনের প্রথম কদম করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল